মোরালিটি এমন একটা ক্ষেত্র যেটা এনলাইটেনমেন্ট সময় পর্যন্ত খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ খুব বেশি ইমোরাল হয়ে গেছে বা ইভেন ফিলোসোফাররা পার্সোনালি খুব বেশি ইমোরাল হয়ে গেছে, ব্যাপারটা এমন না। তবে তারা এমন কথাবার্তা বলতেন যেগুলো থেকে পরবর্তী যুগের এই মোরালিটির যে বিস্তার বা ওয়াইড স্প্রেড হওয়ার যে স্কোপটা, এটা তাদের মাধ্যমে শুরু হয়ে গেছে। এই সময় আমরা কয়েকটা ট্রেন্ড দেখতে পাই, তার মধ্যে একটা ডমিনেন্ট ট্রেন্ড হচ্ছে হিডনিজম বা প্লেজার সিকিং অ্যাটিটিউড। দ্বিতীয় একটা ট্রেন্ড হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। কান্ট এপিস্টেমোলজিক্যালি স্রষ্টার ধারণাটাকে নন জাস্টিফায়াবল ভাবতেন, তবে তিনি নিজে প্রগাঢ় ধার্মিক ছিলেন এবং নৈতিকতার ক্ষেত্রে তিনি কর্তব্য রেসপন্সিবিলিটিকে প্রাইম ভাবতেন। এনলাইটেনমেন্ট কি একটা ফেইল্ড প্রজেক্ট কিনা এবং এনলাইটেনমেন্ট কি আসলে কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টারে কিনা হিস্ট্রি, স্পেশালি অফ ওয়েস্টার্ন হিস্ট্রি। এনলাইটেনমেন্টের যে বিখ্যাত একটা প্রবন্ধ হোয়াট ইজ এনলাইটেনমেন্ট, ইমানুয়েল কান্ট লিখেছিলেন। তিনি বলেছেন যে এনলাইটেনমেন্ট হচ্ছে মানুষকে টিউটলেজ থেকে বাঁচানোর একটা প্রক্রিয়া। টিউটলেজ মিন্স অভিভাবকত্ব। আমরা এখন আলোচনা করব এনলাইটেনমেন্টের ইম্প্যাক্ট মোরালিটির উপর। আমরা এতক্ষণ যাবত যে আলোচনাগুলো করে আসতেছিলাম, অর্থাৎ কসমোলজি, মহাবিশ্বকে বোঝা, এপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব, এবং হচ্ছে মানুষের বা হিউম্যান নেচার সম্পর্কে যে আলোচনাগুলো আমরা করে এসেছিলাম, এই সবগুলোর যে তত্ত্ব, এগুলোর ইমপ্লিকেশন পড়ছে হচ্ছে মোরালিটির উপর। যে কারণ মোরালিটির বেসিক্যালি এইগুলোর উপর নির্ভরশীল। একটা হচ্ছে কসমোলজি, আরেকটা হচ্ছে এপিস্টেমোলজি, আরেকটা হচ্ছে হিউম্যান নেচার। এই তিনটার সমন্বয়ে মানুষ মোরাল কোনো ফ্রেমওয়ার্কে বিশ্বাস করে থাকে। তো যখন এই তিনটা বিষয় থেকে স্রষ্টা, ট্রান্সেন্ডেন্টাল বিইং, তুরীয় সত্তা, ধর্ম ইত্যাদির বাঁধন খুব ঢিলে হয়ে গেছে, তো এটা খুব স্বাভাবিক যে মোরালিটির উপর আমরা দেখতে পাই যে ধীরে ধীরে ধর্মের যে ছায়া, এটা আস্তে আস্তে ফিকে হতে থাকে। যদিও মোরালিটি এমন একটা ক্ষেত্র যেটা এনলাইটেনমেন্ট সময় পর্যন্ত খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মানুষ খুব বেশি ইমোরাল হয়ে গেছে বা ইভেন ফিলোসোফাররা পার্সোনালি খুব বেশি ইমোরাল হয়ে গেছে, ব্যাপারটা এমন না। তবে তারা এমন কথাবার্তা বলতেন যেগুলো থেকে পরবর্তী যুগের এই মোরালিটির যে বিস্তার বা ওয়াইড স্প্রেড হওয়ার যে স্কোপটা, এটা তাদের মাধ্যমে শুরু হয়ে গেছে। তো এই সময় আমরা কয়েকটা ট্রেন্ড দেখতে পাই, তার মধ্যে একটা খুব ডমিনেন্ট ট্রেন্ড হচ্ছে হিডনিজম বা প্লেজার সিকিং অ্যাটিটিউড। এর মানে হচ্ছে কি, যেহেতু আমরা বলে আসছি যে মহাবিশ্বের যে মিনিং, মহাবিশ্বের যে ইম্পর্টেন্স, মহাবিশ্বের যে পৃথিবীর কেন্দ্রত্ব বা মানুষের এই পৃথিবীতে যে সেন্ট্রালিটি, এগুলো রীতিমতো যেহেতু কোশ্চেন হতে শুরু করলো, প্রশ্নবিদ্ধ হতে শুরু করলো, এই কারণে মানুষ পৃথিবীর ওপর, পৃথিবীকে দেখার প্রি মডার্ন যুগের যে একটা সেক্রেটনেস বা একটা পবিত্রতার ভাব, একটা গাম্ভীর্যের ভাব, যে হ্যাঁ, মহাবিশ্ব হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা ঈশ্বরের সন্ধান পেতে পারি বা আল্লাহর সন্ধান পেতে পারি, এগুলো আস্তে আস্তে ঢিলে হয়ে গেল। এগুলো থেকে মানুষ, এই বিষয়গুলো তখন আর খুব বেশি কাজ করতো না, এই ধারণাগুলো। এবং যেহেতু মানুষের কাজকর্ম পৃথিবীতে খুব একটা ইম্পর্টেন্ট না, মানে তারা খুব, তারা এমন কোনো সত্তা থাকলো না যাদের কাজকর্মে পৃথিবীর খুব বেশি কিছু যায় আসে। যেহেতু আগে পৃথিবীটা ছোট ছিল এবং মানুষের কেন্দ্রে ছিল, মানুষের কাজকর্ম পৃথিবীর জন্য ইম্পর্টেন্স রাখতো। মানুষের জন্য নেচার ছিল, নেচারের জন্য মানুষ ছিল না। কিন্তু এনলাইটেনমেন্টের সময় সেই ইকুয়েশনটা উল্টো হয়ে গেল। মানুষের চাইতে, হিউম্যান বিং এর চাইতে, হিউম্যানিটির চাইতে নেচার ইম্পর্টেন্স লাভ করলো, এটা প্রিডমিনেন্স লাভ করলো, এটা প্রিপন্ডারেন্স লাভ করলো। এবং এর কারণে আমরা দেখতে পাই যে মানুষ শুধুমাত্র একটা অ্যানিমেল হয়ে গেল, একটা জানোয়ারে রূপান্তরিত হলো। আর যেহেতু জানোয়ারের কোনো মোরালিটি হয় না, মানুষেরও কোনো মোরালিটির প্রয়োজন নেই। মানুষ জাস্ট সুখ অন্বেষণ করবে, খাবে দাবে, প্রলিফারেশন করবে, সেক্স করবে, তার মেটিং করবে, এবং একটা সময় সে শেষ হয়ে যাবে, অর্থাৎ মারা যাবে। এবং এই শেষ মানে চূড়ান্তভাবে শেষ। ডেথ ইজ দ্য এন্ড। তার এরপরে আর কোনো ডেস্টিনেশন নেই।
তার এরপর আর কোনো জবাবদিহিতা হবে না। সে পৃথিবীতে কি, কি কাজ করছে এগুলো নিয়ে তাকে কেউ জিজ্ঞাসা করবে না। তার কোনো প্রতিবিধান হবে না, তার কোনো রিপারেশন হবে না। সে এন্ড হয়ে যাবে। সে চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। তো হিউম্যানিস্টিক অ্যাটিটিউড সে সময় লাভ করতে থাকে। যদিও এটা খুব বেশি ওয়াইড স্প্রেড ছিল ব্যাপারটা এমন না। কিন্তু অনেক ফিলোসোফারদের কথাবার্তায় এটা ইমপ্লিসিট ছিল যে তারা হিউম্যানিজমকে প্রচার প্রসার করতেছেন। দ্বিতীয় একটা ট্রেন্ড হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা যাকে বলা যায় উপযোগবাদ। উপযোগবাদ মানে কি? ধরেন একটা কনটেক্সটে একটা কনটেক্সটে মনে হচ্ছে যে মদ খেলে শরীরটা খারাপ হয়ে যাবে। মদ খেলে আমার শরীরে অমুক, অমুক খারাপ প্রভাব পড়তেছে বা মদ খেলে সোশ্যালি আমি কাজ করতে মানে ইনক্যাপাসিটেট হয়ে যাচ্ছি, আনএবল হয়ে যাচ্ছি, এই কারণে আমি মদ খাবো না। কিন্তু অন্য একটা কনটেক্সটে বা অন্য একটা দেশে হতে পারে আরব দেশের জন্য মদ খাওয়াটা ভালো, কিন্তু বাংলাদেশের জন্য মদ খাওয়াটা খুব একটা সুইটেবল না। তো আরব দেশের জন্য মদ খাওয়াটা ফাইন, বাংলাদেশের জন্য এটা ফাইন না, এটা সুইটেবল না। সো ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে উপযোগবাদ। যখন যেই ধরনের কাজ যেই পরিস্থিতিতে করলে উপযোগ পাওয়া যায়, উপকারিতা পাওয়া যায়, সেই কাজটা আমি করব। এটা মানে ধর্মের দিক থেকে এটা হালাল হোক বা হারাম, এটা অন্য কোনো ধর্ম এটাকে জায়েজ বলুক কিংবা না জায়েজ, যদি এটা বাস্তবে ফলাফল দেয়, উপকার দেয়, তখন যে আমি এটাকে মানব। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। এবং আমরা এই সময় মোরাল ইম্পারেটিভ এর ক্ষেত্রে আরেক কান্টের আ তত্ত্বের কথা বলতে পারি। কান্ট যদিও ব্যক্তিগতভাবে এপিস্টেমোলজিক্যালি ঈশ্বরকে মানতেন না। ঈশ্বরের অস্তিত্বকে তিনি বলতেন যে এটা জাস্টিফায়েবল না। এটাকে প্রমাণ করা যায় না। এটাকে জাস্ট বিশ্বাস করতে হয়। এটাকে জাস্ট পার্সোনালি আপনি বিলিভ করতে পারেন যে হ্যাঁ, ঈশ্বর বলতে কেউ আছেন, স্রষ্টা বলতে কেউ আছেন। তিনি এই কাজ করতে বলছেন, তিনি এই কাজ থেকে মানে বিরত থাকতে বলছেন, আমি এই কাজগুলো করতে পারি। বাট এপিস্টেমোলজিক্যালি মিনস অবজেক্টিভলি, সায়েন্টিফিক্যালি এই স্রষ্টার তত্ত্ব জাস্টিফায়েবল না। সো কান্ট এপিস্টেমোলজিক্যালি স্রষ্টার ধারণাটাকে নন জাস্টিফায়েবল ভাবতেন। তবে তিনি নিজে প্রগাঢ় ধার্মিক ছিলেন এবং নৈতিকতার ক্ষেত্রে তিনি কর্তব্য, রেসপন্সিবিলিটিকে প্রাইম ভাবতেন। যে মানুষ কোনো প্রকার ফলাফল, কোনো প্রকার রেজাল্ট, কোনো প্রকার শুভ জিনিসের আশায় তাড়িত না হয়ে, ইন্সপায়ার্ড না হয়ে, মোটিভেটেড না হয়ে শুধুমাত্র ডিউটির জন্য ডিউটি করবে। এটা অনেকটা গীতার আ নিষ্কাম কর্মের মতো আরকি। আপনি কোন প্রকার আশা না রেখে আপনি কাজ করতে থাকবেন। ফলাফল ভালো হোক কিংবা খারাপ। মানে একদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ফলাফলবাদ বা উপযোগবাদ, যে ফলাফল ভালো হলে, কনসিকুয়েন্স ভালো হলে সেই কাজ করব, ভালো না হলে আমি সে কাজ করব না। আরেক দিকে আমরা দেখতে পাই কঠোরভাবে আরেক দল বিশ্বাস করা শুরু করলো যে ডিউটি পালন করতে হবে, সেটার ফলাফল ভালো হোক কিংবা খারাপ। এটার বিনিময়ে শুভ কিছু হোক কিংবা অশুভ। সো এই মোরাল যে বাঁধনটা ধর্মীয় সময়ে আমরা দেখতে পাই বা প্রি মডার্ন যুগে দেখতে পাই যে মানুষ সবাই স্রষ্টাকে মানত, সবাই ঈশ্বরকে মানত। ঈশ্বরের প্রতি এক ধরনের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি তাদের মধ্যে ছিল। ঈশ্বর যেই কথাটা বলছেন বা ঈশ্বর যেই বিধান দিয়েছেন, সেই বিধান মানার প্রতি তাদের যে একটা রেভারেন্স ছিল, এই রেভারেন্সটা আস্তে, আস্তে নষ্ট হতে থাকে এবং এই রেভারেন্সের বদলে আমরা দেখতে পাই স্রষ্টার প্রতি, ধর্মের প্রতি, ধর্মীয় বিভিন্ন বিধিবিধানের প্রতি মানুষের যে একটা চরম অনাস্থা, চরম সন্দেহবোধ, চরম সংশয়, স্কেপটিক অ্যাটিটিউড যে আমরা দেখতে পাই, সেটা ধীরে, ধীরে বাড়তে থাকে মানুষের মধ্যে এবং যার ফলাফল যে আমরা বাস্তবিক জগতে দেখতে পাই নৈতিকতার লেভেলে যেয়ে। যখন মানুষকে বাস্তবিক জগতে নির্ধারণ করতে হবে যে এই কাজটা আমাকে করতে হবে, এই কাজটা করতে হবে না। সাধারণ মানুষের জন্য এই কোয়েশ্চেনটা হয়তো খুব বেশি একটা আ ইম্পোর্টেন্ট কোনো কিছু না যে স্রষ্টা আদতে আছেন কি নাই, বা মানুষের জ্ঞান কিভাবে আসে বা না আসে, বা মানুষের ন্যাচারালি মানুষ কি আসলে খারাপ না ভালো, এইসবের
এই ধরনের হাইপোথেটিক্যাল কথাবার্তা বা সিরিয়াস কথাবার্তা বা ফিলোসফিক্যাল কথাবার্তা সাধারণ মানুষের জন্য খুব একটা ভ্যালু করে না বা তাদের জন্য এটা ভ্যালুয়েবল না। কিন্তু সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে? সে শুভ কাজ করবে না অশুভ কাজ করবে? সে কি বড়কে সম্মান করবে কি করবে না? সে মানুষ হত্যা করবে কি করবে না? সে মানুষের সম্মান করবে কি করবে না? এই ধরনের নানা মোরাল কোয়েশ্চেন এর সম্মুখীন শুধুমাত্র ফিলোসোফার না, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষকে হতে হয়। এবং এই ক্ষেত্রে আমরা যে একটা চরম অনিরাপত্তা বোধ দেখতে পাই, একটা ইনসিকিউরিটি দেখতে পাই মানুষের মধ্যে, তৎকালীন সময়ের মানুষের মধ্যে যে মানুষ বুঝে পাচ্ছে না আসলে কোনটা ঠিক, কোনটা বেঠিক। এতদিন যাবৎ যে মানুষগুলোকে বলা হচ্ছে এই এগুলো হচ্ছে সত্য, এগুলো হচ্ছে মিথ্যা, এগুলো ঠিক, এগুলো বেঠিক, এগুলো শুভ, এগুলো অশুভ, এগুলো কল্যাণ, এগুলো অকল্যাণ। সে প্রত্যেকটা ধারণাকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। সো নৈতিকতার ক্ষেত্রে যে আমরা একটা চরম একটা দুর্বিষহ অবস্থা দেখতে পাই, একটা বিশৃঙ্খল অবস্থা দেখতে পাই তৎকালীন সময়ে। যখন মানুষ প্রচন্ডভাবে কনফিউজ ছিল যে আসলে নৈতিক ক্ষেত্রে আমি কোনটাকে মানবো এবং কোনটাকে ছাড়বো। আমরা এখন আলোচনা করব একটা আ গুরুত্বপূর্ণ বিষয় যেটা বর্তমান সময়ে আলোচনা করে রাখাটা ইম্পোর্টেন্ট। যেহেতু আমরা এনলাইটেনমেন্ট নিয়ে আলোচনা করতেছি যে এনলাইটেনমেন্ট কি একটা ফেইলড প্রজেক্ট কিনা? এবং এনলাইটেনমেন্ট কি আসলে কোনো ইম্পোর্টেন্ট চ্যাপ্টারে কিনা হিস্ট্রির, স্পেশালি অফ ওয়েস্টার্ন হিস্ট্রি? সো আমরা বলব যে অবশ্যই ইম্পোর্টেন্ট। যদিও আমি জানি যে এর বিপক্ষে হয়তো সাবঅল্টার্ন থেকে শুরু করে পোস্ট মডার্নিজম অনেকে দাঁড়িয়ে দিয়ে বলল যে না, এনলাইটেনমেন্ট একটা কমপ্লিটলি ফেইলড প্রজেক্ট এবং এর সাথে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো সেকশন না হিস্ট্রির, এটা কোনো ইম্পর্টেন্ট ফেজ না হিস্ট্রির, ইত্যাদি ইত্যাদি। কেন তারা এই কথাগুলো বলেন? তাদের কথা বলার মূল ভিত্তি হচ্ছে এটা যে যেহেতু এনলাইটেনমেন্ট যে কথাগুলো বলছিল যে আ সে মানুষকে মুক্তি দিবে ধর্ম থেকে, ধর্মের বন্ধন থেকে, ট্রান্সেন্ডেন্টাল বিইং থেকে এবং ধর্মীয় বিভিন্ন বিধিনিষেধ থেকে। তো তাদের মতে এনলাইটেনমেন্ট এই কাজগুলো করতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার কারণেই তারা এনলাইটেনমেন্টকে একটা ফেইলড প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করে। এবং তাদের কথা এনলাইটেনমেন্ট চেয়েছিল মানুষকে আরো বেশি আলোকোজ্জ্বল করতে, মানুষকে আরো বেশি পলিশড করতে, মানুষকে আরো বেশি কিছুটা আ রিফাইন করতে এবং রিফাইন করে একজন আলোকোজ্জ্বল, প্রজ্জ্বল, জ্ঞানে জ্ঞানান্বিত একজন মানুষ তৈরি করতে চেয়েছিল, যেই কাজটা এনলাইটমেন্ট করতে পারে নাই। এই কারণে এনলাইটেনমেন্ট একটা ফেইলড প্রজেক্ট এবং তারা প্রায় সময় এনলাইটেনমেন্টকে নিয়ে অনেক সময় আ খিল্লি করে। খিল্লি করে মানে হচ্ছে তারা দুষ্টামি করে যে চেরাগায়ন, চেরাগের বাত্তি, চেরাগে বাত্তি নাই ইত্যাদি, ইত্যাদি কথাবার্তা যেমন বলে থাকেন। সো বেসিক্যালি তাদের কথাবার্তা টু সাম এক্সটেন্ট ঠিক। কিন্তু এই কথাটা আরেক দিক থেকে ভুল। এই কারণে যে এনলাইটেনমেন্ট কিন্তু কখনোই কোনো ইউনিফাইড প্রজেক্ট ছিল না। ইউনিফাইড প্রজেক্ট বলতে যে ভলতেয়ার, রুসো, আ লেবনিজ, জন লক, ডেভিড হিউ, কান্ট, লামেত্রি, হোলবাক, দিদেরও এরা কখনোই একত্রে বসে ভাবে না যে হ্যাঁ ঠিক আছে আমরা ধর্মের বিরোধিতা করব, আমরা সবাই এথিস্ট হয়ে যাব, আমরা সবাই নাস্তিক হয়ে যাব, ম্যাটেরিয়ালিস্ট হয়ে যাব, হিডনিস্ট হয়ে যাব এবং আমরা ধর্মের বিরোধিতা করব এবং আমার ধর্মের বিরোধিতার মূল ভিত্তি হবে হচ্ছে সায়েন্টিফিক এপিস্টেমোলজি বা সায়েন্টিফিক ফিলোসফি। এই এভাবে কোনো ইউনিফাইড প্রজেক্ট এনলাইটেনমেন্ট ছিল না। তবে এনলাইটেনমেন্টের মধ্যে একটা সাধারণ একটা ট্রেন্ড ছিল, সেটা হচ্ছে তৎকালীন সময়ে যেকোনো অথরিটিকে প্রশ্নবিদ্ধ করতে পারা। ধর্মীয় অথরিটি, আপনার কথা আমি কেন মানব? প্রমাণ দেন। এবং তৎকালীন সময়ে প্রমাণ চাওয়ার এবং প্রমাণ নেওয়ার যে স্ট্যান্ডার্ড এটাও বদলে গেছে। একটা সময় মানুষ প্রমাণ দিতে হচ্ছে বাইবেল থেকে, তখনকার সময় প্রমাণের জন্য লাগতো হচ্ছে এম্পিরিক্যাল এভিডেন্স। এম্পিরিক্যাল এভিডেন্স নাই, যুক্তিবুদ্ধির খেলা নাই, লজিকের কোনো জিমন্যাস্টিক্স নাই। দ্যাট মিনস এই স্টেটমেন্ট ক্যানট বি জাস্টিফাইড। এটা সত্য না। এটা প্রায় মিথ্যা বা পুরোপুরি মিথ্যা। সো হ্যাঁ, এটা ঠিক যে তাদের মধ্যে অথরিটির কে কোয়েশ্চেন করার ভাব ছিল।
তারা সকল যেমন এনলাইটেনমেন্টের যে বিখ্যাত একটা প্রবন্ধ হোয়াট ইজ এনলাইটেনমেন্ট ইমানুয়েল কান্ট লিখেছিলেন। তিনি বলেছেন যে এনলাইটেনমেন্ট হচ্ছে মানুষকে টিউটলেজ থেকে বাঁচানোর একটা প্রক্রিয়া। টিউটলেজ মিন্স অভিভাবকত্ব, মানুষের উপর এক ধরনের কর্তৃত্ব। এই কর্তৃত্বের যত প্রকার বন্ধন আছে সেখান থেকে মানুষকে বাঁচাতে চেয়েছিল এনলাইটেনমেন্ট, বাঁচিয়ে মানুষকে নিজের মতো করে সেলফ কনসিয়াস হয়ে নিজের যুক্তি বুদ্ধি এগুলোর উপর ভিত্তি করে মানুষকে প্রকৃত জ্ঞানের দিকে আহ্বান করা এবং এর মাধ্যমে মানুষকে আলোকিত করা, এটাই হচ্ছে এনলাইটেনমেন্টের লক্ষ্য ছিল। কিন্তু এনলাইটেনমেন্ট শুধুমাত্র এই কথাগুলো বলে যায়নি, অর্থাৎ এনলাইটেনমেন্ট ফিলোসোফাররা শুধুমাত্র এই একপাক্ষিক কথাবার্তা বলে যায়নি। এখনকার সময় যারা বিরোধিতা করে স্পেশালি পোস্ট মডার্নিস্টরা, তারা আসলে কি বলে? তারা সত্য, মিথ্যা, কেন্দ্র, সেন্টার, কোনো প্রকার অথরিটি এবং কোনো প্রকার ধর্ম, ইভেন কোনো প্রকার স্ট্যান্ডার্ডকে পর্যন্ত তারা মানতে চায় না। এটা হচ্ছে পোস্ট মডার্নিজমের মূল কথা। আর যেহেতু এনলাইটেনমেন্ট মানুষের অধিকার, মানুষের পলিটিক্যাল অধিকার, ইগালিটারিয়ানিজম বা ইকুয়ালিটি এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকে, তারা মানুষের পলিটিক্যাল রাইটসের কথা বলে থাকে, তারা লিবারালিজমের কথাবার্তা বলে থাকে। তো এই কারণে এনলাইটেনমেন্ট তাদের কাছে একটা ফেইল্ড প্রজেক্ট, কারণ এনলাইটেনমেন্ট মানুষকে উদার, রিফাইন, পলিশ হিসেবে তৈরি করতে ব্যর্থ হয়েছে। এনলাইটেনমেন্ট যেই প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল, যেই ক্লেইম করার মাধ্যমে শুরু হয়েছিল, তাদের কাছে মনে হয় যে এই ক্লেইমগুলো এনলাইটেনমেন্ট যুগে বাস্তবায়িত হয়নি এবং তার পরবর্তী যুগেও সেগুলো বাস্তবায়িত হতে দেখা যায়নি। এই কারণে এনলাইটেনমেন্ট একটা ফেইল্ড প্রজেক্ট। কিন্তু প্রবলেম হচ্ছে ইউনিফাইড প্রজেক্ট হিসেবে এনলাইটেনমেন্ট কখনোই এক্সিস্ট করতো না। অথরিটি, ধর্মীয় অথরিটি, পলিটিক্যাল অথরিটি, এদের প্রত্যেকে বিরোধিতা করার জন্য এনলাইটেনমেন্ট ফিলোসফাররা এক হয়ে গেছেন, কিন্তু বিভিন্ন বড় বড় ফিলোসফিক্যাল ক্ষেত্রে তারা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মত দিয়ে গেছেন। স্রষ্টার ক্ষেত্রে, এপিস্টেমোলজির ক্ষেত্রে, মোরালিটির ক্ষেত্রে, মানুষের পৃথিবীতে অবস্থানের ক্ষেত্রে, হিউম্যান নেচারের ব্যাপারে, মিরাকলসের ব্যাপারে, ধর্মের ক্ষেত্রে এবং পৃথিবীর স্রষ্টার এক্সাক্ট কন্ট্রিবিউশন কতটুকু, এই সকল বিষয়ে তারা কখনোই একমত ছিলেন না। তাদের মধ্যে অনেক মত ছিল এবং ডক্টর জোনাথন ইসরায়েলের যে বিখ্যাত ক্লাসিফিকেশন, একটা হচ্ছে র্যাডিক্যাল এনলাইটেনমেন্ট ফিলোসফার, আরেকটা হচ্ছে মডারেট এনলাইটেনমেন্ট ফিলোসফার। মডারেট হচ্ছেন তারা যারা মানুষের, যদিও তারা পেসিমিস্টিক ছিল মানুষের ব্যাপারে, তবে তারা এতটুকু বিশ্বাস করতো যে মানুষকে রেকটিফাই করা সম্ভব, মানুষকে কারেক্ট করা সম্ভব, মানুষকে সংশোধন করা সম্ভব। এই সংশোধনটা কিভাবে সম্ভব? মানুষকে আরো বেশি রিজন, রেশনালিটি, বুদ্ধি, যুক্তি, সায়েন্স এগুলো কাছাকাছি নিয়ে আসার মাধ্যমে। যখন মানুষ এগুলো কাছাকাছি চলে আসবে, তখন মানুষ আস্তে আস্তে আলোকিত হতে থাকবে। তো মানুষের প্রতি এক ধরনের পেসিমিস্টিক অ্যাটিটিউড থেকে মানুষকে ভালোর দিকে নিয়ে যাওয়ার, ভালোর দিকে, ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা, একটা অ্যাটিটিউড, এটা মডারেট ফিলোসোফার, এনলাইটেনমেন্ট ফিলোসোফারদের মধ্যে ছিল। তো র্যাডিক্যাল ফিলোসোফাররা এবং মডারেট ফিলোসোফাররা পরিপূর্ণভাবে ধর্মকে অস্বীকার করতো না। তারা চাইতেন যে তাদের আইডিয়াগুলো পৃথিবীতে স্থায়ী হোক, পার্মানেন্ট হোক। কিন্তু তারা চাইতো তাদের আদর্শ, তাদের কথা, তাদের থিওরিগুলো পার্মানেন্ট হোক, যদি এর সাথে ধর্ম থাকেও, যদি এর সাথে ধর্মীয় ভাবধারা থেকেও থাকে, তাদের কোনো সমস্যা ছিল না। তারা চাইতেন তাদের যে মডারেট আইডিয়াগুলো, তাদের যে লিবারেল আইডিয়াগুলো, তাদের যে সেকুলার আইডিয়াগুলো, এইগুলো সমাজে প্রতিষ্ঠা পাক, কারণ তাদের কাছে মনে হয়েছে এগুলোর মাধ্যমে মানুষ আলোকিত হতে পারবে। এটা মডারেট ফিলোসোফারদের কথা। এবং আমরা বা এই ফিলোসোফাররা, অর্থাৎ পোস্ট মডার্নিস্ট ফিলোসোফাররা এনলাইটেনমেন্ট বলতে বা এনলাইটেনমেন্ট ফিলোসোফার বলতে যাদেরকে বোঝান, তারা বেসিক্যালি মডারেট ফিলোসোফার। কিন্তু আরেক পক্ষে, এনলাইটেনমেন্ট যুগের আরেক পক্ষের শক্তি হচ্ছে র্যাডিক্যাল ফিলোসোফার, যারা ধর্মকে শুধু অস্বীকারই করতো না এবং তারা ধর্মের শুধু বিরোধিতা করতো না, তারা চাইতো, মনের প্রাণে চাইতো যে ধর্ম পৃথিবী থেকে উচ্ছেদ হোক, একদম উৎখাত হোক, উঠে যাক, একদম আপলোড করে ফেলা হোক ধর্মকে।
তারা ধর্মের ব্যাপারে ধর্মকে নিয়ে মজা করত, তারা ধর্মকে নিয়ে রিডিকিউল করতো এবং তারা ধর্মের বিরোধিতা করার জন্য নানা ধরনের থিওরি মতামত সামনে আনতো, ওপিনিয়ন সামনে আনতো, এদের ফিলোসফিক্যাল ডিসকাশন সামনে আনতো এবং তারা র্যাডিক্যালি ধর্মের বিপরীতে ছিলেন। শুধু তাই নয়, এবং তারা মানুষের ব্যাপারে প্রচন্ড পরিমাণে পেসিমিস্টিক ছিলেন এবং তারা এটা বিশ্বাস করতেন না যে মানুষকে কোনোভাবে উন্নতি দিকে নিয়ে যাওয়া পসিবল। তারা ভাবতেন যে মানুষ একটা ডিগ্রেডেড অ্যানিমাল এবং সে ডিগ্রেডেড অ্যানিমেলই থাকবে সারা জীবন। মানুষকে কোনোভাবে উন্নতি করা পসিবল না। মানুষের জন্য উন্নয়ন, প্রোগ্রেস এগুলো একটা জাস্ট ফেরি টেল মাত্র। এছাড়া এগুলোর আর কোনো ভিত্তি নেই, এগুলোর আর কোনো বেসিস নেই, এগুলোর আর কোনো অস্তিত্ব নেই। এগুলো জাস্ট মানুষকে বোকা বানানোর জন্য কেউ কথাবার্তাগুলো বলে থাকে। ইভেন এই র্যাডিক্যাল ফিলোসোফাররা বেশিরভাগ ক্ষেত্রে মডারেট ফিলোসোফারদের বিরোধিতা করত এবং জনাতন ইসরায়েলের মতে একটা পর্যায়ে, স্পেশালি 1820-এর পর থেকে র্যাডিক্যাল ফিলোসোফার যারা এনলাইটমেন্টের সময় কাজ করতো তাদের কথাবার্তা, তাদের ডিসকাশনসগুলো উত্তরোত্তর কম গুরুত্বপূর্ণ বলে গণ্য হতে থাকে এবং মডারেট ফিলোসোফাররাই হয়ে যায় হচ্ছে এনলাইটেনমেন্টের প্রাইমারি ভয়েস। যার কারণে পরবর্তীকালে এনলাইটেনমেন্ট ফিলোসোফার বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারা সবাই বেসিক্যালি মডারেট ঘরানার ছিল। কিন্তু এখনকার সময় পোস্ট মডার্নিস্ট ফিলোসোফার যারা, তারাও কিন্তু বেসিক্যালি এনলাইটেনমেন্ট দ্বারাই প্রভাবিত। এটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে এনলাইটেনমেন্ট দ্বারা কোনো না কোনোভাবে এখনকার প্রায় সবাই প্রভাবিত চিন্তকরা। এবং এই পোস্ট মডার্নিস্টরা যেরকমভাবে মানুষের প্রতি পেসিমিস্টিক, তাদের এই অ্যাটিটিউডটা বেসিক্যালি র্যাডিক্যাল ফিলোসোফারদের থেকে লোন করা। তারা এই অ্যাটিটিউডটা এখান থেকে ইনহেরিট করেছে। তো তাদের এই অ্যাটিটিউডটা নিজে থেকে এনলাইটেনমেন্টের র্যাডিক্যাল ফিলোসোফারদের দ্বারা প্রভাবিত। সো তাদের মতে, অর্থাৎ এনলাইটেনমেন্টের যে ক্লেইমগুলো, প্রোগ্রেস, মানবতা, রাইটস অফ ম্যান ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা যদিও ফেইল্ড, কিন্তু তারা নিজেরাই এনলাইটেনমেন্টের সেকুলারিজম, পেসিমিজম, হিডনিজম, ল্যাক অফ সেন্ট্রালিটি, ল্যাক অফ ট্রুথ, এইগুলোর দ্বারা কিন্তু প্রভাবিত, যেগুলোকে র্যাডিক্যাল ফিলোসোফাররা প্রচার প্রচারণা করত। সো একদিক থেকে মডারেট লিবারালিজম বা মডারেট এনলাইটেনমেন্ট ফেইল্ড প্রজেক্ট, কিন্তু এনলাইটেনমেন্টের যে বেসিস, অর্থাৎ সেকুলারিজম, ধর্মের বিপরীত থাকা, ধর্মের বিরোধী কথাবার্তা বলা, ম্যাটেরিয়ালিজম, সায়েন্সের প্রতি ভরসা, মানুষের বিবেক বুদ্ধির প্রতি ভরসা, মানুষের বিবেক বুদ্ধিকে চূড়ান্ত কর্তৃত্ব বলে মনে করা, কাউকে সত্য বলে মনে না করা, কাউকে অথরিটি বলে না মানা, কাউকে সঠিক বলে না মানা, সবকিছুকে প্রশ্নবিদ্ধ করার যে টেন্ডেন্সি, এই সবগুলো কিন্তু তারা এনলাইটেনমেন্ট যুগ থেকে ইনহেরিট করেছে। সো একদিক থেকে এনলাইটেনমেন্ট ফেইল্ড প্রজেক্ট হলেও ফাউন্ডেশনাল দিক থেকে কিন্তু তারা প্রত্যেকে এনলাইটেনমেন্টের কাছে ঋণী, বা তারা প্রত্যেকে এনলাইটেনমেন্ট যুগেরই মানুষ সন্তান। সো একদিক থেকে নিঃসন্দেহে এনলাইটমেন্টকে বলা যায় যে এটা অকার্যকর, এটাকে নিয়ে কিছুটা মজা করা যায়, কিন্তু আরেক দিক থেকে এনলাইটেনমেন্টকে মোটেও হালকা করে দেখা যায় না। কারণ এনলাইটেনমেন্টই পরবর্তীকালে সকল চৈন্তিক চিন্তার দিক থেকে যত প্রকার ডেভেলপমেন্ট হয়েছে, সেই সকল ডেভেলপমেন্টের ফাউন্ডেশনগুলো তারা পেয়েছে হচ্ছে এনলাইটেনমেন্টের পক্ষ থেকে। সুতরাং এটাকে কোনোভাবেই লাইট বা হালকা করে দেখার কোনো উপায় নেই। আমরা এখন আলোচনা করব হচ্ছে এনলাইটেনমেন্টের বা তথাকথিত এইজ অফ রিজনের পাশাপাশি সিমিলটেনিয়াসলি বা তার কিছু পরে চলা আরেকটা মুভমেন্টের ব্যাপারে, যেটাও এনলাইটেনমেন্টের মতো সমভাবে প্রভাবশালী না হলেও এটারও ইমেন্স প্রভাব ওয়েস্টার্ন হিস্ট্রিতে আছে। সেটার নাম হচ্ছে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে কি? কোনো নারী পুরুষের প্রেম ঘটিত বিষয়কে বা প্রণয় ঘটিত বিষয়কে আমরা রোমান্টিক বলে থাকি, কিন্তু এখানে রোমান্টিক বা রোমান্টিসিজম বলতে সেগুলো বোঝানো হচ্ছে না, বরং এখানে মূল কথা হচ্ছে ব্যাক টু নেচার। নেচারের দিকে ফিরে আসো, নেচারের দিকে ব্যাক করো, এর মধ্যেই মানুষের সকল কল্যাণ
এবং ইষ্টনিহিত। এখন নেচারের কথা তো এনলাইটেনমেন্টের লোকেরাও বলতো। তো এদের সাথে রোমান্টিক ফিলোসোফার বা রোমান্টিক কবি সাহিত্যিক বা রোমান্টিক মুভমেন্টে যারা ধ্বজাধারী তাদের পার্থক্যটা আসলে কোথায়? দেখেন, এনলাইটেনমেন্ট ফিলোসোফার যেটা বলতেন, তাদের কাছে সিভিলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তাদের কাছে প্রোগ্রেসটা ইম্পর্টেন্ট ছিল। তাদের কাছে মানুষের ইমানসিপেশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তারা চাইতেন মানুষকে আলোকিত করতে। কিসের মাধ্যমে? সিভিলাইজড হওয়ার মাধ্যমে। সিভিলাইজড হওয়াটা তাদের কাছে এনলাইটেন্ড হওয়ার একটা বড় একটা স্ট্যান্ডার্ড বেসিক্যালি। কিন্তু রোমান্টিকরা বলতো যে সিভিলাইজেশন হচ্ছে বেসিক্যালি মানুষকে বেঁধে রাখার জন্য একটা বন্ধন মাত্র, যেটা মানুষের নিজের মতো ফ্লারিশ করতে দেয় না, নিজের মতো পরিপূর্ণভাবে ব্লুম করতে দেয় না, পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হতে দেয় না ফুলের মতো। এবং এই এনলাইটেনমেন্টের গোড়া, এনলাইটেনমেন্ট না সরি, রোমান্টিক ফিলোসফি বা রোমান্টিক মুভমেন্টের গোড়া হচ্ছে রুসো, যিনি এনলাইটেনমেন্ট যুগের একজন অন্যতম বিশিষ্ট ফিলোসোফার। কিন্তু তার ফিলোসফি, এনলাইটেনমেন্ট ফিলোসফি বা হোলিস্টিক্যালি এনলাইটমেন্ট ফিলোসফিকে এনরিচ করার বদলে পরবর্তীকালে যে রোমান্টিসিজম মুভমেন্ট বা রোমান্টিক মুভমেন্ট, এটাকে এনরিচ করতে বেশি সাহায্য করে। কিভাবে? রুসো বলেছেন রোমান্টিক কবি সাহিত্যিকদের মতো। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে রোমান্টিসিজম বা রোমান্টিক মুভমেন্টটা ফিলোসোফারদের চাইতে কবি সাহিত্যিকদের দ্বারা বেশি প্রভাবিত। কারণ ফিলোসোফাররা সবসময় কাঠখোট্টা কথাবার্তা বলেন, থিওরিটিক্যাল কথাবার্তা বলেন, তাত্ত্বিক কথাবার্তা বলেন। তাদের সেই কথাবার্তায় আবেগ, ইমোশন, প্যাশন এগুলোর খুব একটা জায়গা থাকে না। কিন্তু কবি সাহিত্যিকরা কথা বলা শুরুই করা হচ্ছে ইমোশন, আবেগ দিয়ে, প্যাশন দিয়ে। এবং এই প্যাশন এবং আবেগ ঘন কবি সাহিত্যিক এবং কবিতা বা লিটারেচার বেসিক্যালি, এই লিটারেচারই পরবর্তীকালে রোমান্টিক মুভমেন্টকে আগে এগিয়ে নিয়ে যায়। এবং এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন এনলাইটেনমেন্ট যুগেরই আরেকজন পুরোধা ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে রুসো, জ্যাক রুসো। তার মতে সিভিলাইজেশন হচ্ছে বা সভ্যতা হচ্ছে সকল খারাপের গোড়া। তিনি যদিও ভলতেয়ার থেকে শুরু করে লা মেত্রি, হলবাক এর সমপর্যায়ের লোক ছিলেন, কোনো ক্ষেত্রে তারা কন্টেম্পোরারি ছিলেন, তারপরেও ইভেন রুসো জীবনের প্রথম দিকে এনলাইটেনমেন্টের যে হোলিস্টিক ফিলোসফি বা রেশনালিস্টিক ফিলোসফি, এই ধরনের কথাবার্তা তিনি আগে বলতেন। কিন্তু পরবর্তীকালে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং ফ্রেঞ্চ ফিলোসোফারদের যে স্বাভাবিক দল, সেখান থেকে তাকে দলচ্যুত ঘোষণা করা হয় বা আমরা আখ্যায়িত করে থাকি তার এই ট্রান্সফরমেশনের পরে। এবং তারপর থেকে তিনি যে কথাবার্তাগুলো বলেন সেগুলো এনলাইটেনমেন্ট ফিলোসফির বদলে রোমান্টিক ফিলোসফিকে এনরিচ করে। তার কাছে সিভিলাইজেশন হচ্ছে সকল খারাপের গোড়া। সিভিলাইজেশন বা সিভিলাইজ করার মাধ্যমে মানুষকে আসলে নেচারের দিকে আগাতে দেয় না মানুষকে। এই নেচারের দিকে আগাতে না পারার কারণেই মানুষ পরিপূর্ণরূপে উম বিকশিত হতে পারে না। মানুষের বিকাশটা বাধাগ্রস্ত হয় এই সিভিলাইজেশন নামক বা সিভিলাইজেশন মিশন নামক এই খারাপের কারণে। আর এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নেচারের দিকে ফিরে আসা। নেচারের দিকে ফিরে আসা। মানুষের উপর বাহির থেকে কোনো চাপ, কোনো অথরিটি, কোনো ফিলোসফি, কোনো তত্ত্ব চাপিয়ে না দিয়ে মানুষকে নিজের মতো নেচারের সাথে বড় হতে দেওয়া। নেচারের সাথে নিজেকে বিকশিত ডেভেলপ হতে দেওয়া। আর আমরা এই কারণে রোমান্টিক ফিলোসোফার মিন্স কবি সাহিত্যিকদের মধ্যে প্রকৃতির যে গ্লোরিফিকেশন, নানাভাবে প্রকৃতিকে ডিফাইন করা, প্রকৃতিকে গ্লোরিফাই করা, কিছু ক্ষেত্রে ডিফাই করা, এর কোনো ক্ষেত্রে অ্যানথ্রোপোমরফিস্টিক ভাবে রিপ্রেজেন্ট করা, এই টেন্ডেন্সি গুলো আমরা খুব দেখতে পাই। কারণ তাদের কাছে নেচারটা হচ্ছে অনেকটা হিন্দুদের বা সনাতন ধর্মীদের মতো আ প্রকৃতিকে তারা মা মনে করে বা প্রকৃতি একটা কোনো এলিমেন্টকে তারা মা মনে করে এবং প্রকৃতিকে মনে করে সকল কিছুর আধার। তো এই যে ন্যাচারালিস্টিক যে টেনডেন্সিটা, এটা রোমান্টিক ফিলোসোফারদের মধ্যে ছিল এবং এই ক্ষেত্রে তারা ব্যবহার করতে হচ্ছে আবেগ, ইমোশন এবং প্যাশনকে।
এবং রুসো ঠিক একইভাবে রোমান্টিকদের মতো বলেছেন যে নেচারের দিকে ফিরে আসাই হচ্ছে তথাকথিত এনলাইটেনমেন্ট প্রজেক্ট থেকে বাঁচার একটা উপায়। মানুষকে নিজের মতো করে ছেড়ে দিতে হবে। সে নিজের সাথে বড় হবে এবং নিজের দিকে ফিরে আসবে এবং এর মাধ্যমেই মানুষ প্রকৃতার্থে মানুষ হতে পারবে। প্রকৃতার্থেই মানুষ হতে পারবে। এবং স্বাভাবিক কথা, যেহেতু সে আ চিন্তার দিক থেকে রোমান্টিক ছিল, এই কারণে সে যুক্তি, বুদ্ধি, তর্ক, লজিক, তাত্ত্বিকতা এগুলোর চাইতে অর্থাৎ এনলাইটেনমেন্ট এর যে ফিলোসোফার তাদের চাইতে ভিন্নভাবে রিজনিং এর চাইতে তিনি ফিলিংস এর প্রতি বেশি এমফেসিস করতেন। ফিলিংস এর প্রতি মানুষ যা ফিল করে এটার প্রতি তিনি বেশি এমফেসিস করতেন। এবং কিছুটা তিনি ডিস্ট ছিলেন। ডিস্ট মানে হচ্ছে যারা বিশ্বাস করে যে হ্যাঁ, কোনো একজন স্রষ্টা, কোনো একজন ট্রান্সেন্ডেন্টাল বিইং, কোনো একজন মেকার, ডিজাইনার হয়তো এই পৃথিবীটাকে বানাইছেন। কিন্তু বানানোর পরে তার সাথে পৃথিবীর সম্পর্কটা হয়ে গেছে। সে ফর এক্সাম্পল আমি হচ্ছি ল্যাপটপটার নির্মাতা। এই ল্যাপটপের সাথে আমার কোনো সম্পর্ক আছে? সরাসরি কোনো সম্পর্ক নেই। তো আমরা আমাদের জিনিস বানানোর পরে যেভাবে সেটাকে ফেলে দেই, ডিসকার্ড করি, এই গোটা মহাবিশ্বকে বানানোর পরে স্রষ্টাও একই রকমভাবে তার সৃষ্টিকে ডিসকার্ড করে ফেলছেন। এটা হচ্ছে ডিইজমের মূল কথা। অর্থাৎ স্রষ্টা আছেন তো বটে, কিন্তু অ্যাক্টিভলি তিনি পৃথিবীর সাথে, মহাবিশ্বের সাথে, ইউনিভার্সের সাথে সম্পর্কিত না, রিলেটেড না। তো রুসো নাস্তিক ছিল না। রুসো গডকে মানত। কিন্তু সেই গড বিবলিক্যাল গড না। বিবলিক্যাল গড মিনস অ্যাক্টিভ, ইম ইম্পার্সোনাল অ্যান্ড পার্সোনাল গড না। সেই গড শুধুমাত্র ইম্পার্সোনাল, যাকে পার্সোনালি ধরা যায় না, বোঝা যায় না, ছোঁয়া যায় না। তিনি জাস্ট ওয়ান কাইন্ড অফ পুতুলের মতো, যাকে ফেইরি টেলের মতো মানুষ জানে যে সে সেখানে অস্তিত্ববান আছে, তিনি সেখানে আছেন, বাট হি ইজ নট অ্যাক্টিভ বেসিক্যালি। সে ইম্পার্সোনাল গড হিসেবে গডকে ফার্স্ট কজ বা প্রাইম মুভার হিসেবে মানত। কিন্তু যেই স্রষ্টাকে ভালোবাসা যায়, ইবাদত করা যায়, উপাসনা করা যায়, আরাধনা করা যায়, সেই ধরনের কোনো গডকে মানত না। যেই গড বেসিক্যালি সৌন্দর্যের প্রতীক, এই ধরনের কোনো গডকে রুসো মানত না। বরং সে রোমান্টিকদের মতো, ডিজদের মতো মানুষকে আলোকিত করার জন্য, মানুষকে প্রকৃতার্থে মানুষ করার জন্য এক ধরনের মেডিটেটিভ সলিটিউড, অর্থাৎ প্রকৃতির মাঝে বসে নিরিবিলি ভাবা, চিন্তা করা, প্রকৃতির সাথে মিলে যাওয়া, মানে এক ধরনের প্রকৃতিবাদী চিন্তার বা প্রকৃতিবাদী ধ্যানের দিকে তার ঝোঁক ছিল রুসোর। এবং তার কাছে এই যে প্রকৃতির প্রতি আকর্ষণ, প্রকৃতির দিকে ফিরে আসা, প্রকৃতির সাথে নিজের নৈতিকতাকে মিলিয়ে দেখা বা মোরাল কনসিয়ান্সকে আ প্রকৃতির সরাসরি বা ডিরেক্ট ইনটিউশনস মনে করা, মানুষের প্রতি ভালোবাসা, কম্প্যাশন, দয়া, মহব্বত এগুলো ফিল করা, এগুলোকে তার মতে মনে হতো এগুলো হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম রোমান্টিকদের মধ্যে ধর্মীয় আবেশটা অনেক বেশি। অর্থাৎ ভক্তি, শ্রদ্ধা, আরাধনা, উপাসনার এই বিষয়গুলো অনেক বেশি। কিন্তু তারা কোনো ইনস্টিটিউশনালাইজড ধর্মকে মানত না। তারা প্রকৃতিবাদী ছিল দেখে তারা প্রকৃতির ধর্ম মানত। এটা আমরা পরবর্তীকালে শেলি এবং ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে অনেকের মধ্যে আমরা দেখতে পাই। রুসোর এই চিন্তাভাবনাগুলোই পরবর্তীকালে এদেরকে প্রভাবিত করে। সো আমি যেটা বললাম যে রুসোকে সাধারণত এনলাইটেনমেন্ট যে আলোচনায় খুব বেশি আলোচনা করা হয় না তার ব্যাপারে। তিনি প্রায় ক্ষেত্রেই আ আনডিসকাসড একজন পার্সোনালিটি এবং আনএক্সপ্লোরড পার্সোনালিটি, এবং তাকে জাস্ট অন্য অনেক ফিলোসোফারের মতো জাস্ট কয়েকটা সেকশনে আবদ্ধ করে রাখা হয় যে হ্যাঁ, রুসো নামে কেউ ছিলেন ইত্যাদি। কিন্তু রুসোর চিন্তাভাবনা পরবর্তীকালে রোমান্টিক মুভমেন্টের ক্ষেত্রে যে ট্রেমেন্ডাসলি ইম্পর্টেন্স আ লাভ করেছিল তার চিন্তাভাবনা, এবং সেগুলো যে প্রকৃতার্থে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল, এগুলো আমরা অনেকেই ঠিকমতো জানি না। সো এনলাইটেনমেন্ট এর আলোচনার ক্ষেত্রে আমার মতে রুসোকেও খুব ভালো মতে খুব ভালোভাবে ইনক্লুড করা উচিত। যদিও তিনি, আমি বলেছি যে
তিনি এনলাইটেনমেন্টের যে মেইনস্ট্রিম ধারা, হোক সেটা মডারেট বা হোক সেটা আ র‍্যাডিক্যাল, যেভাবেই হোক না কেন মেইনস্ট্রিম যে ধারা, এই ধারা থেকে তিনি ভিন্ন কথা বললেও তার চিন্তাগুলো পরবর্তীকালে অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং ইনফ্লুয়েন্সিয়াল হয়ে যায়।